আসসালামু আলাইকুম। বিগত ৩০ বছরে বাংলা থেকে বারবার আসা প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি ৭টি। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই সৃষ্টি হয়? ওই সৃষ্টি হয় অ এবং রসইতে। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ওই এবং ঔ। পাশাপাশি দুটো স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলা হয়? বলা হয় যৌগিক স্বর। যৌগিক স্বরের উদাহরণ কোনটি? যৌগিক স্বরের উদাহরণ এখানে খাই। বাংলা স্বরধ্বনিতে কয়টি রসস্বর আছে? স্বরধ্বনিতে রসস্বর আছে ৪টি। বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে? দীর্ঘস্বর আছে ৭টি। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলা হয়? আকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি হচ্ছে এ ধ্বনি। ঔ কোন স্বরধ্বনির প্রতীক? ঔ হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কোন বর্ণটিকে স্বরধ্বনি বলা চলে না? রি। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে একটি। হাল শব্দের বিপরীত শব্দ হচ্ছে সাবেক। হিত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অহিত। হর্ষ এর বিপরীতার্থক শব্দ বিষাদ। হরণ এর বিপরীতার্থক শব্দ পূরণ। কোন শব্দজোড় বিপরীতার্থক নয়? এখানে দেখেন অনুলোম প্রতিলোম এটা বিপরীতার্থক শব্দ। নশ্বর শাশ্বত। গরিষ্ঠ লঘিষ্ঠ। কিন্তু হৃষ্টপুষ্ট এটা হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ বিপরীতার্থক শব্দ নয়। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি শব্দ। নামাজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? নামাজ শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। আর সালাত হচ্ছে আরবি শব্দ। কোনটি ফার্সি ভাষার শব্দ? এই 4টি অপশনের মধ্যে বাদশাহ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি থেকে। তারিখ কোন ভাষার শব্দ? তারিখ ফার্সি ভাষার শব্দ। কোন শব্দটি ফার্সি? এখানে প্যারেশান শব্দটি ফার্সি। অন্যদিকে মুসাফির, তকদির, মুজলুম এগুলো আরবি ভাষার শব্দ। ক্ষুধা শব্দটি ফার্সি ভাষার শব্দ। পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি? পর্তুগিজ ভাষার শব্দ নয় চাহিদা। চাহিদা হচ্ছে পাঞ্জাবি শব্দ। অন্যদিকে আনারস, আলমারি, গুদাম এগুলো পর্তুগিজ ভাষার শব্দ। পর্তুগিজ ভাষা থেকে নির্মুক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে, আর সেই শব্দটি হচ্ছে বালতি। জানালা শব্দটি যে ভাষার শব্দ? জানালা শব্দটি পর্তুগিজ শব্দ। পেয়ারা, আনারস, চাবি এই সবগুলোই হচ্ছে পর্তুগিজ শব্দ। চকমক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? চকমক শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। উজবুক শব্দটি যে ভাষা থেকে বাংলা ভাষা এসেছে? উজবুক শব্দটি হচ্ছে তুর্কি শব্দ। অন্যদিকে কাচি যে ধরনের শব্দ? কাচি হচ্ছে তুর্কি শব্দ। রিকশা যে ভাষার শব্দ? রিকশা হচ্ছে জাপানি ভাষার শব্দ। আর জাপানি শব্দের আরো যে উদাহরণগুলো আছে, রিকশা, হারিকেন এগুলো জাপানি শব্দ। বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে? গ্রহণ করেছে চা এবং চিনি। চা, লিচু, লুচি এই শব্দগুলো হচ্ছে চৈনিক বা চীনা ভাষার শব্দ।
লুঙ্গি যে ভাষার শব্দ, লুঙ্গি হচ্ছে বর্মি, বার্মা অথবা মায়ানমারের শব্দ। হরতাল হচ্ছে গুজরাটি শব্দ, আর আরও যে গুজরাটি শব্দগুলো আছে, খদ্দর, হরতাল। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে বলা হয় যৌগিক শব্দ। মিতালি কোন প্রকৃতির শব্দ? মিতালি হচ্ছে যৌগিক শব্দ। অন্যদিকে যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাদেরকে বলা হয় রূঢ়ি শব্দ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সমসমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় রূঢ়ি শব্দ। যেমন তৈল শব্দটি যে শ্রেণীর, তৈল শব্দটি হচ্ছে রূঢ়ি শব্দ। রূঢ়ি আরও যে সকল শব্দ আছে যেমন হস্তি, বাসি, তৈল, সন্দেশ, প্রবীণ, পাঞ্জাবি, হরিণ, গবেষণা, এগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট। এই ইটকে বাংলা ভাষায় কি বলা হয়? এই ইটকে বাংলা ভাষায় বলা হয় বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ বা স্বরধ্বনি কয়টি? 11টি। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ 39টি। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দের ক্ষুদ্রতম একক। স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কার। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। ভাষার মূল উপকরণ হচ্ছে শব্দ, আর যদি বলা হয় ভাষার মূল উপাদান তখন সেটা হবে ধ্বনি। বাক্যের মৌলিক উপাদান কোনটি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। পদ বলতে যেটি বোঝানো হয়, পদ বলতে বোঝানো হয় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। পদ মোট কয় প্রকার? পদ মোট হচ্ছে 5 প্রকার। বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় পদ। কোনটি বাক্যের বাহন? বাক্যের বাহন হচ্ছে পদ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত কোনটি? নদী। জাতিবাচক বিশেষ্য বলতে বোঝায় এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম, যে বিশেষ্য পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী, বস্তু বা বিষয়ের সকলকে বা প্রত্যেককে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন গরু, মানুষ, পাখি, ইংরেজ, হিন্দু, মুসলমান। কোনটি গুণবাচক বিশেষ্য? এখানে গুণবাচক বিশেষ্য হচ্ছে নিপুণ কারিগর, যেটি কারিগরের গুণকে বোঝানো হয়েছে। লবণ শব্দের বিশেষ্য কোনটি? লবণ শব্দের বিশেষ্য হচ্ছে লবণাক্ত। কনফিউশন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? এ বাক্যে সুন্দর শব্দটি একটি বিশেষ্য বা নাউন। এক ভাষার শব্দ অন্য ভাষায় স্থান পেলে তাকে বলা হয় বিদেশি শব্দ। কাগজ, কলম, পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে? কাগজ, কলম, পেন্সিল এগুলো হচ্ছে বিদেশি শব্দ। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে এক ধরনের জটিল বাক্য। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটা যে ধরনের বাক্য? এটি হচ্ছে মিশ্র বাক্য। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে,
যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। তাহলে বোঝাই যাচ্ছে এটি হচ্ছে মিশ্র বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি যে ধরনের বাক্য এটি হচ্ছে যৌগিক বাক্য। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটা কোন ধরনের বাক্য? কিন্তু যখন কোনো বাক্যে থাকবে তখন সেটি হচ্ছে যৌগিক বাক্য, অর্থাৎ দুটো বাক্যকে সেখানে যুক্ত করতে হবে। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? যৌগিক বাক্যের অন্যতম গুণ হচ্ছে দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন করা। খোদা আপনার মঙ্গল করুন, এটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে বোঝানো হচ্ছে প্রার্থনা। কোনো বাক্যে অতীতকাল বোঝানো হয়েছে, এখানে অতীতকাল বোঝানো হয়েছে সে কি গিয়েছিল। ভবিষ্যৎকাল কোনটিতে বোঝানো হচ্ছে? চেষ্টা করো, বুঝতে পারবে। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। শতাব্দী এর সঠিক ব্যাস বাক্য কোনটি? ব্যাস বাক্য হবে শত অব্দের সমাহার, শতাব্দী। নিচের কোনটি দ্বিগু সমাস? দ্বিগু সমাস বলতেই আসলে সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দ বোঝানো হবে। এখানে 3 নম্বর প্রশ্নটিতে দ্বিগু সমাস হচ্ছে সে-তার, অর্থাৎ ব্যাস বাক্য হচ্ছে সে তার যার, অর্থাৎ 3 তার যার, সে তার। কোনটি দ্বিগু সমাস? 4 নম্বর অপশনে দ্বিগু সমাস হচ্ছে চৌরাস্তা, যার ব্যাস বাক্য হচ্ছে 4 রাস্তার সমাহার। এমনই ভাবে তেপান্তর, তেপান্তর হচ্ছে একটি দ্বিগু সমাস। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? প্রথম রচনা করেন এন.ভি. হেলহ্যাট। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আশ্রম সাউ। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেছেন? রচনা করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। শব্দের আগে বসে কোনটি? শব্দের আগে বসে উপসর্গ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। কার অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে? উপসর্গের। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ বা নতুন অর্থের সৃষ্টি করে তাকে বলা হয় উপসর্গ। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় বলা হয় উপসর্গ। প্র, পরা, অপ এগুলো কোন ধরনের উপসর্গ? এটি হচ্ছে সংস্কৃত উপসর্গ। উপসর্গ নিয়ে আমাদের একটি শর্টকাট ভিডিও আছে, 5 মিনিটে উপসর্গ মুখস্থ, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। বিজ্ঞান শব্দে বি উপসর্গ যে অর্থে ব্যবহার করা হয়, বি অর্থ হচ্ছে বিশেষ অর্থ প্রকাশ করার জন্য বি ব্যবহৃত হয়। অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে, অপমান অর্থাৎ মানের বিপরীত, অর্থাৎ এখানে বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে। উপসর্গ নিচের কোনটি? নিচে এখানে অতি হচ্ছে একটি উপসর্গ। পরাজয়ের এই শব্দটিতে যেটি উপসর্গ, উপসর্গ হচ্ছে পরা। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, খাঁটি বাংলা উপসর্গ 21টি। আগে প্রতি বছর এখানে খেলা হতো, এটি কোন ধরনের কাল? এটি হচ্ছে
নিত্যবৃত্ত অতীতকাল। ভোরে সূর্য উদয় হয়। এই উদাহরণটি কোন বর্তমান কালের? এই উদাহরণটি হচ্ছে নিত্যবৃত্ত, কারণ এটি চিরন্তন সত্য, সবসময় এই ঘটনাটি ঘটছে। আমার এ দরখাস্তখানা পড়ুন। এখানে এ অনুজ্ঞা দ্বারা যেটি বোঝানো হয়েছে, এটি বোঝানো হচ্ছে প্রার্থনা। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে? আট কপালে এর অর্থ হচ্ছে হতভাগ্য। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপও মরে, লাঠিও না ভাঙে। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক? ব্যবহারিক দিক থেকে সঠিক হচ্ছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোন বাক্যে ডাক ডাক ঘুরঘুর প্রবাদটি বিশেষ অর্থ প্রকাশ করেছে? ডাক ডাক ঘুরঘুর করে কি লাভ, আসল কথাটা বলো। অর্থাৎ অপ্রাসঙ্গিক কথা না বলে আসল কথাটা বলার জন্য এখানে বলা হচ্ছে। ডাক ডাক ঘুরঘুর অর্থ হচ্ছে গোপন রাখার প্রয়াস। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এই উক্তিটি তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য যে বিষয় সেটি হচ্ছে অকৃতজ্ঞতা। কৌশলে কার্য উদ্ধার কোনটি অর্থ প্রকাশ করছে? দড়ি মাছ নাছুই পানি। খাস তালুকের প্রজা, এই প্রবাদটির অর্থ হচ্ছে খুব অনুগত ব্যক্তি। পর্বতের মুশিক প্রসব, এই প্রবচনটির অর্থ বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। দুধের মাছি, এই প্রবাদটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, এই প্রবচনটির অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা। গুণহীনের বৃথা আস্ফালন, এর অর্থ নিচের কোন প্রবাদের সাথে বোঝানো যায়? অর্থাৎ একই রকম অর্থ। অসারের তর্জন গর্জন সার। দড়ি মাছ না ছুঁই পানি, এটি কি? এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য। বানুমতির খেল, এই প্রবচনটি বলতে বোঝায় বেলকিবাজি। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটি কি? এটি হচ্ছে একটি প্রবাদ। পাওয়ার আগে ভোগের আয়োজন, এই কথাটির প্রবাদ বাক্য সেটি হচ্ছে গাছে কাঁঠাল, গোফে তেল। এক যে ছিল রাজা, এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে অনির্দিষ্টতা অর্থে। বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। টা, টি, খানা ইত্যাদি মূলত পদাশ্রিত নির্দেশক। বনে বনে ফুল ফুটেছে, এ ফুল এখানে বহুবচন। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেব শব্দের বহুবচন হচ্ছে সাহেবান। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় দাম। বচন কোন জাতীয় শব্দ? বচন হচ্ছে পারিভাষিক শব্দ। কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা? পূরণবাচক সংখ্যা হচ্ছে সপ্তম। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে নিচের কোনটি? শ্রদ্ধাস্পদাশু। কোনটির লিঙ্গান্তর হয় না? লিঙ্গান্তর হয় না কোনটির? হয় না কবিরাজের। ভূত শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? পেতনি। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? সতীন। স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে সুজনী আশু। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে ডাইনি। গরু কোন লিঙ্গ? গরু হচ্ছে উভয় লিঙ্গ। কোনটি বীর্ণার্থক স্ত্রীবাচক শব্দ? বীর্ণার্থক স্ত্রীবাচক শব্দ হচ্ছে বনানী। নত্যবিধান কি? নত্যবিধান হচ্ছে তৎসম শব্দের রীতি। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্যবিধি তৎসম শব্দে প্রযোজ্য। নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণের যে অংশে আলোচিত হয়, ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। কোন জাতীয় ভাষার শব্দের মূর্ধন্য ন থাকলে তা অবিকৃতভাবে রাখতে হয়? অবিকৃতভাবে রাখতে হয় তৎসম শব্দে। ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন ব্যবহার করা হয়। কোন বর্গীয় ধ্বনির আগে দন্তন্য হলে তা সবসময় মূর্ধন্য ন হয়? ট বর্গীয় ধ্বনির ক্ষেত্রে। কণ্টক কোন নিয়মে হয়? কণ্টক সাধারণত নত্যবিধান অনুযায়ী হয়। ট ও ঠ এর আগে কোন বিধান হয়? ট এবং ঠ এর আগে সাধারণত সত্য এবং নত্য দুই বিধানই হয়ে থাকে। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদনা বা সম্পাদক হচ্ছেন আহমেদ শরীফ। আহমেদ শরীফের মৃত্যু সন কোনটি? অধ্যাপক আহমেদ শরীফের মৃত্যু সন হচ্ছে 1999 সালে। বাঙালি ও বাংলা সাহিত্য এই গ্রন্থের রচয়িতা কে? আহমেদ শরীফ। আহমেদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিচিত্র চিন্তা। সংস্কৃতির সংকট এই প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন কে? এটি রচনা করেছেন বদরুদ্দীন উমর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন? সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদক কে? প্রথম সম্পাদক হচ্ছে হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি কি ধরনের রচনা? 21শে ফেব্রুয়ারি হচ্ছে কবিতা সংকলন। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হলেন সুফিয়া কামাল। সাজের মায়া কাব্যগ্রন্থ কে রচনা করেন? এটি রচনা করেন বেগম সুফিয়া কামাল। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, এই কবিতা অংশটির কবি কে? বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি ছিলেন? তিনি ছিলেন গীতিকবি। 71-এর ডায়েরি এটি যার রচনা। 71-এর ডায়েরি রচনা করেছেন সুফিয়া কামাল। আল মাহমুদের কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন। সোনালী কাবিন এটি রচনা করেছেন আল মাহমুদ। কোনটি কবি আল মাহমুদের গ্রন্থ নয়? আল মাহমুদের গ্রন্থ হচ্ছে কালের কলস, সোনালী কাবিন, লোক লোকান্তর। কিন্তু শেষ ভাঙন এটি আল মাহমুদের গ্রন্থ নয়। আল মাহমুদের কাব্য নিচের কোনটি? একটু আগে আমরা পড়লাম যে লোক লোকান্তর। লোক লোকান্তর এই কবিতা গ্রন্থটির লেখক বোঝাই যাচ্ছে আল মাহমুদ। দুঃসময়ের মুখোমুখি এটি যার লেখা? শামসুর রহমানের লেখা। স্বাধীনতা তুমি এই কবিতাটি শামসুর রহমানের লেখা। তাছাড়াও তার লেখা হচ্ছে এলাটিং বেলাটিং এবং ধান ভাঙলে কুরু দেব এই শিশুতোষ গ্রন্থের রচয়িতা শামসুর রহমান। এই বাংলায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা উক্তিটি করেছিলেন শামসুর রহমান। এই চারটি গ্রন্থের মধ্যে শামসুর রহমানের গ্রন্থ হচ্ছে নিরালোকে দিব্যরথ। এটি মূলত একটি কাব্যগ্রন্থ। তাছাড়াও তার আরও বেশি কিছু গুরুত্বপূর্ণ রচনা রয়েছে, যেমন বাংলাদেশ স্বপ্ন দেখে, বিধ্বস্ত নীলিমা, বন্দি শিবির থেকে, প্রতিদিন গড়হীন ঘরে, অক্টোপাস, তুমি আসবে বলে হে স্বাধীনতা। এগুলো হচ্ছে
কবি শামসুর রহমানের গ্রন্থ। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলী গ্রামে। আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে? ব্যঙ্গাত্মক কবিতাগুলো। কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য কি ছিল? কবিতার বৈশিষ্ট্য ছিল গভীর জীবনবোধ এবং আত্মমগ্নতা। ছায়াহরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা আহসান হাবীব। সারা দুপুর এই কাব্যটির রচয়িতাও কিন্তু আহসান হাবীব। তাছাড়া তার আরো কিছু গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ যেমন রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশার বসতি, মেঘ বলে, চৈত্রে যাব, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ, এগুলো তার কাব্যগ্রন্থ। তার একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে অরণ্যে নীলিমা। 23 নম্বর তৈলচিত্র এই উপন্যাসের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। দানকন্যা এই উপন্যাসটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ, এর লেখক আলাউদ্দিন আল আজাদ। শওকত ওসমান রচিত জাহান্নাম হতে বিদায় এই গ্রন্থের মূল উপজীব্য বিষয় ছিল মুক্তিযুদ্ধ। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেছিলেন? কৃতদাসের হাসি উপন্যাসের জন্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। বাংলা ভাষার ইতিবৃত্ত এটি কার রচনা? এটি রচনা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙুর। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মৃত্যু সাল কোনটি? 1969 সাল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবরস্থান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অবস্থিত। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? তিনি লিখেছেন বাংলা সাহিত্যের কথা। কে বহু ভাষাবিদ, পণ্ডিত ও গবেষক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মোস্তফা চরিত প্রবন্ধ গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি? এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ হচ্ছে ভবিষ্যতের বাঙালি। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, এটি কে বলেছেন? এটি বলেছেন মোতাহার হোসেন চৌধুরী। বিদায় হজ এই প্রবন্ধের রচয়িতা হচ্ছেন মোহাম্মদ বরকতুল্লাহ। পারস্য প্রতিভা প্রবন্ধ গ্রন্থের রচয়িতা মোহাম্মদ বরকতুল্লাহ। মনীষা মঞ্জুষা এটি রচনা করেছেন মোহাম্মদ বরকতুল্লাহ এবং মোহাম্মদ এনামুল হক উভয়ই। বিলাতে 750 দিন এই ভ্রমণ কাহিনীটি রচনা করেছেন ধ্বনিতত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? এটি রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান। কবর নাটকটি যে পটভূমিতে রচিত, এটি হচ্ছে 52 ভাষা আন্দোলন নিয়ে রচিত। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে কবর। আর 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের নাট্যকার হচ্ছেন মুনীর চৌধুরী।
দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ এবং কতগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। এরকম প্রশ্ন নিয়ে আমরা বারবারই হাজির হব। ততক্ষণ পর্যন্ত স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।